প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই আল্লাহর রহমতে ভালো আছো এবং সুস্থ আছো। শিক্ষার্থীবৃন্দ, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তোমরা শুনলে খুশি হবে যে আমরা আজকে তোমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়বস্তু নিয়ে আলোচনা করব। সেটি হলো তোমাদের ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্রের সংক্ষিপ্ত সিলেবাস ও সাজেশন এইচএসসি 2021। তোমরা যারা এইচএসসি পরীক্ষার্থী আছো 2021 সালের, তারা জেনে খুশি হবে যে আমরা আজকের ক্লাসটি সাজিয়েছি তোমাদের সংক্ষিপ্ত সিলেবাস এবং সাজেশন নিয়ে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাওসি এইচএসসি পরীক্ষা 2021-এর নতুন বা সংক্ষিপ্ত সিলেবাস ঘোষণা করেছে। আজ আমরা ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্রের 2021-এর সংক্ষিপ্ত সিলেবাস ও অধ্যায়ভিত্তিক সাজেশন নিয়ে আলোচনা করব। তোমরা যারা অলরেডি সাজেশন বা যারা সিলেবাস বা সাজেশন পেয়েছো, তারাও আমার বিশ্বাস তারা ক্লাসটি দেখে অনেক উপকৃত হবে। আর যারা পাওনি তারা তো অবশ্যই দেখবে এবং স্ক্রিনশট দিয়ে প্রত্যেকটি স্লাইডের বিষয়বস্তুগুলো তুলে নিবে খাতায় এবং সেই অনুযায়ী বাসায় নোট করে করে এই অধ্যায়ে এই বিষয়বস্তুর উপর পুরো প্রস্তুতি তোমরা কমপ্লিট করবে। দেখা যাবে যে তোমরা এই সাজেশনটি যদি ফলো করো তাহলে অবশ্যই 100% কমনের নিশ্চয়তা আমি দিচ্ছি। তোমরা 100% প্রশ্নের উত্তর করতে পারবে এবং আমার মনে হয় তোমাদের এই বিষয়ে A+ পাওয়াটা নিশ্চিত হয়ে যাবে। তো আসো আমরা দেখি এইচএসসির সংক্ষিপ্ত সিলেবাস 2021-এ ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্রের অধ্যায়গুলো কি কি এবং অধ্যায় শিরোনাম কি কি। তো আমাদের এখানে মোট অধ্যায় দেওয়া হয়েছে 6টি। তোমরা নিশ্চয়ই জানো যে তোমাদের পাঠ্যপুস্তকে ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্রের মোট 12টি অধ্যায় রয়েছে, কিন্তু সংক্ষিপ্ত সিলেবাসে দেওয়া হয়েছে মোট 6টি অধ্যায়, অর্থাৎ 50% অধ্যায় কমিয়ে দেওয়া হয়েছে। কি কি অধ্যায় দেওয়া হয়েছে দেখো। অধ্যায় 1 ব্যবসায়ের মৌলিক ধারণা, অধ্যায় 2 ব্যবসায় পরিবেশ, অধ্যায় 3 এক মালিকানা ব্যবসায়, অধ্যায় 4 অংশীদারি ব্যবসায়, অধ্যায় 5 যৌথ মূলধনী ব্যবসায় এবং অধ্যায় 12 ব্যবসায় নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা। তো দেখো, মজার ব্যাপার হচ্ছে তোমাদের 11টি সৃজনশীল প্রশ্ন আসে, সেখান থেকে তোমাদেরকে 60টির উত্তর করতে হয়। তো অধ্যায় আছে 6টি। বেসিক্যালি তোমাদের একটা অধ্যায় থেকে 2.2টি প্রশ্ন করা হবে, অর্থাৎ 2টা প্রশ্ন হওয়ার পরে আরও মানে 0.2 অংশ থেকে যায়, সেই অংশের জন্য কিন্তু এক একটা অধ্যায় থেকে প্রশ্ন হবে। তো তোমরা কত সহজে কিন্তু এই অধ্যায়গুলোর উপর ভালো করে প্রিপারেশন নিয়ে তোমাদের কাঙ্ক্ষিত ফলাফল পেতে পারো, সেটা কিন্তু আমার মনে হয় তোমরা নিজেরাই বুঝতে পারছো। তো এইখানে যে 6টি অধ্যায় দেওয়া আছে তার মধ্যে অধ্যায় 1 এবং অধ্যায় 4 ও অধ্যায় 5, অর্থাৎ এই 3টি অধ্যায় হচ্ছে একটু বড়, আর অধ্যায় 2, অধ্যায় 3 এবং অধ্যায় 12 কিন্তু একটু ছোট। তো সেক্ষেত্রে তোমরা 1, 4 এবং 5 এই 3টি অধ্যায় থেকে কিন্তু 2টি করে প্রশ্ন অবশ্যই অ্যান্সার করতে পারবে যদি তুমি খুঁটিনাটি সকল বিষয় খুব ভালো করে প্রিপারেশন নাও। এখন তুমি যদি ভাষা পড়ো, এই অধ্যায় থেকে একটু ওই অধ্যায় থেকে একটু কিছু অংশ বাদ দিয়ে, তাহলে কিন্তু কোনোভাবেই ফুল অ্যান্সারের নিশ্চয়তা পাওয়া যাবে না। তাই তোমাকে যে অধ্যায়টি পড়বে সেই অধ্যায়টি সম্পূর্ণরূপে খুঁটিনাটি বিষয়বস্তু সহই পড়তে হবে। আর তোমাদের আরেকটি বিষয় খেয়াল রাখতে হবে যে তোমাদের 70 নম্বর হচ্ছে সৃজনশীল আর 30 নম্বর হচ্ছে এমসিকিউ। আর এমসিকিউর জন্য তোমাদেরকে কিন্তু পুরো অধ্যায়টি ভালো করে বারবার রিডিং করতে হবে। অধ্যায়ের পিছনে যে নমুনা সৃজনশীল আছে, তারপর বিভিন্ন বোর্ডে যে এমসিকিউ প্রশ্ন আছে, সেগুলো তোমাদেরকে ভালো করে পড়তে হবে 30-এ 30 নম্বর পাওয়ার জন্য। তো এখন দেখো, আমরা তোমাদের পুরো অধ্যায় ভিত্তিক সম্ভাব্য কি কি জ্ঞান এবং অনুধাবন প্রয়োগ উচ্চতর দক্ষতা স্তরের প্রশ্ন হতে পারে সেগুলো নিয়ে আলোচনা করব। আমার মনে হয় তোমরা প্রত্যেকেই আমার ক্লাসটি বারবার দেখে এগুলো খাতায় তুলে নিবে এবং বাসায় এই প্রশ্নের উত্তরগুলো খুব ভালো করে শিখবে এবং এগুলোর উপর প্রস্তুতি নিবে। পাশাপাশি এই সাজেশনের সাথে তোমরা আরেকটি যে বিষয় করবে সেটি হচ্ছে বিভিন্ন শিক্ষা বোর্ডে যে প্রশ্ন এসেছিল 2019, 2018, 2017 এবং 2016,
এই 4 সালের প্রশ্ন তোমরা অবশ্যই সলভ করবে। অর্থাৎ এই সাজেশন তো তোমাদের জন্য থাকলোই, পাশাপাশি 2016 থেকে 2019 পর্যন্ত যেই শিক্ষা বোর্ডের পরীক্ষার্থী সেই শিক্ষা বোর্ডের প্রশ্নগুলোর উত্তর শিখবে। আর তোমরা এক একজন এক এক রাইটারের বই পড়ো, কারণ একাদশ ও দ্বাদশ শ্রেণীতে বা এইচএসসি লেভেলে এসে তোমাদের নির্দিষ্ট কোনো পাঠ্যপুস্তক নেই। তাই তোমরা যেহেতু এক এক রাইটারের বই এক এক কলেজে সাজেস্ট করা হয়, সেক্ষেত্রে এটা কোনো সমস্যা না। এতে তোমাদের একটা সুবিধা হয়েছে কি জানো, তোমাদের কিছু গদ বাঁধা প্রশ্ন আসে, ভিতর থেকে খুব বেশি প্রশ্ন দেওয়া হয় না। কারণ যেহেতু পাঠ্যপুস্তক নির্দিষ্ট না, তাই যারা প্রশ্ন করেন তারা কিন্তু প্রশ্নের অতি গভীরে প্রবেশ করতে পারে না। কারণ কোন বইতে কী ধরনের ভাবে উত্তর লেখা আছে সেটা না বুঝে আসলে প্রশ্ন করে পরীক্ষার্থীদেরকে কোনোভাবেই যাতে ক্ষতিগ্রস্ত না করা হয় সেই বিষয়টিকে খেয়াল রেখে এই কাজটি করা হয়। তো আসো আমরা আমাদের অধ্যায় ভিত্তিক প্রশ্নগুলো কি কি হতে পারে একটু দেখে নেই। আর আমি আবারও বলছি, এর সাথে কিন্তু যে বোর্ডের পরীক্ষার্থী আছো সে 2016, 17, 18, 19 এই 4 শিক্ষা বোর্ডের যে বিগত সালের প্রশ্ন আছে সেগুলো অবশ্যই সলভ করবে। আমাদের অধ্যায় 1 ব্যবসায়ের মৌলিক ধারণা, এটি একটি বড় অধ্যায়। এই অধ্যায় থেকে বিভিন্নভাবে প্রশ্ন আসতে পারে। তো জ্ঞানমূলক এর জন্য আমি 15টি প্রশ্ন দিয়েছি। দেখো কি কি: ব্যবসায় কি, ব্যবসায়ের মূল উদ্দেশ্য কি, শিল্প কি, প্রাথমিক শিল্প কি, প্রজনন শিল্প কি, নিষ্কাশন শিল্প কি, বাণিজ্য কি, খুচরা ব্যবসায় কি, আমদানি কি, রপ্তানি কি, পণ্য বিনিময় কি, প্রত্যক্ষ সেবা কি, প্রমিতকরণ কি, গুদামজাতকরণ কি, সামাজিক ব্যবসায় কি। তোমরা জানো যে জ্ঞানমূলকের সাধারণত কি, কাকে, কেন, তারপরে কিভাবে এই ধরনের সংক্ষিপ্ত আকারে প্রশ্নগুলো আসে। দেখা যায় যে এই প্রশ্নের মান যেহেতু 1 থাকে, তোমরা 1 লাইন বা 2 লাইনের মধ্যেই উত্তরটি কমপ্লিট করতে পারো, এমনভাবেই প্রশ্নটি করা হয়। তারপরে আসো অনুধাবন স্তর। অনুধাবন স্তরের মান হচ্ছে 2। এখানে 2টা পার্ট থাকবে, একটা জ্ঞান আর একটা হচ্ছে অনুধাবন। তো সেই ক্ষেত্রে তোমরা সেভাবেই উত্তরটি করবে। এই স্তরে কি ধরনের প্রশ্ন হতে পারে দেখো: ব্যবসায়ের জীবনযাত্রার মান উন্নয়নে সহায়ক কেন, অর্থনৈতিক উন্নয়নে ব্যবসায় গুরুত্বপূর্ণ কেন, ব্যবসায়ের মূল উদ্দেশ্য কোনটি ব্যাখ্যা করো, শিল্পকে উৎপাদনের বাহন বলা হয় কেন, শিল্প একটি কেন্দ্রীভূত কাজ ব্যাখ্যা করো, বাণিজ্যকে ব্যবসায়ের বন্টনকারী শাখা বলা হয় কেন, বৈদেশিক বাণিজ্য কি ব্যাখ্যা করো, পুনঃরপ্তানি ব্যবসায় কি ব্যাখ্যা করো, বীমা কিভাবে ঝুঁকিগত বাধা দূর করে ব্যাখ্যা করো, পরিবহন কোন ধরনের উপযোগ সৃষ্টি করে ব্যাখ্যা করো, বাণিজ্যের মাধ্যমে কিভাবে কালগত বাধা দূর হয়, গুদামজাতকরণের গুরুত্ব ব্যাখ্যা করো, প্রত্যক্ষ সেবা কি ব্যাখ্যা করো, ব্যবসায়ের প্রথম ও মৌলিক কাজ কোনটি ব্যাখ্যা করো, সামাজিক ব্যবসায় গুরুত্বপূর্ণ কেন ব্যাখ্যা করো। তো আমি এর আগে যখন তোমাদেরকে সৃজনশীল প্রশ্নের উত্তরের কিভাবে লিখতে হবে বিভিন্ন শিক্ষা বোর্ডের প্রশ্নের আলোকে ক্লাস নিয়েছি, সেগুলো তোমরা দেখবে। কিভাবে উত্তরগুলো করতে হবে, কয়টা অংশে কোন ধরনের প্রশ্নের উত্তর করতে হবে, সেগুলো দিক নির্দেশনাগুলো যদি তোমরা মেনে পরীক্ষায় অ্যান্সার করতে পারো, তাহলে অবশ্যই তোমরা তোমাদের কাঙ্ক্ষিত ফলাফলটি পাবে। আমি যখন খাতা দেখি তখন দেখা যায় যে আমি একবার 70-এর মধ্যে প্রায় 65 নম্বর দিয়েছি এক শিক্ষার্থীকে। তখন আমার হেড এক্সামিনার আমাকে বললেন যে আপনি তো অনেক নাম্বার দিয়েছেন। তা আমি বলছি, স্যার আসলে আমি যে 5 নম্বর তার থেকে কেটে নিয়েছি, এটাই আমার কাছে মনে হচ্ছে অন্যায় করেছি, এত সুন্দর করে উত্তর উপস্থাপন করেছে। তখন উনি আবার হেসে বললেন যে আপনি তো 65 দিয়েছেন, আমি 68ও দিয়েছি। তাই বলছি, তাই দেখো, শিক্ষকরা কিন্তু তোমাদেরকে সবসময় নাম্বার দিতে চায়, তোমাদেরকে ভালোভাবে মূল্যায়ন করতে চায়। তোমরা অবশ্যই তাদের এই মূল্যায়নের মূল্য রক্ষা করবে। এখন আসো এই অধ্যায় থেকে প্রয়োগ ও উচ্চতর দক্ষতা স্তরে কি কি প্রশ্ন হতে পারে, এটাই হচ্ছে গিয়ে মূল বিষয়। যে দেখা গেছে জ্ঞান এবং অনুধাবন পারলেও অনেক সময় প্রয়োগ ও উচ্চতর দক্ষতা পারা যায় না, আবার অনেক সময় প্রয়োগ ও উচ্চতর দক্ষতা পারা গেলেও জ্ঞান অনুধাবনে এমন প্রশ্ন আসে যে তোমরা লিখতে পারো না, যার জন্য ওই প্রশ্নর এই স্তরটি সহজ হওয়া সত্ত্বেও বাদ দিতে হয়। তাই এটি যখন পড়বে এর সাথে কিন্তু তোমার জ্ঞান এবং অনুধাবনের স্তরও কিন্তু চলে আসবে, কারণ এর ভিতরেও কিন্তু অনেক জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্ন হতে পারে। তো প্রয়োগ ও উচ্চতর দক্ষতা স্তরে তোমরা এই অধ্যায়ের এই 7টি টপিকস খুব ভালো করে শিখবে, কোনো কিছু বাদ দিবে না, তাহলে এই অধ্যায় থেকে অবশ্যই তোমরা 2টি প্রশ্নের উত্তর করতে পারবে। তো
তো প্রয়োগ ও উচ্চতর দক্ষতার জন্য তোমরা কি কি টপিকসগুলো পড়বে, অর্থাৎ টপিকস বলতে এখানে এই বিষয়বস্তুর ভিতরে যা যা আছে সবই পড়তে হবে। যেমন ব্যবসায়ের প্রকৃতি বা বৈশিষ্ট্যের মধ্যে 9টা পয়েন্ট আছে, 9টা বৈশিষ্ট্য আছে, 9টাই তুমি শিখবে। যদি 12টা বৈশিষ্ট্য থাকে 12টাই শিখবে, এটাই বুঝিয়েছি। ব্যবসায়ের আওতা বা পরিধি বা প্রকারভেদের মধ্যে যতগুলো প্রকারভেদ দেওয়া আছে প্রত্যেকটি সংজ্ঞা উদাহরণ যা থাকবে সবই শিখবে, কোনো কিছু বাদ দেওয়া যাবে না। আমি তো বারবার বললাম যে ফুল অ্যান্সার করতে হলে তুমি যেই অধ্যায় পড়বে অবশ্যই খুঁটিনাটি সব কিছু সহই পড়তে হবে, কোনো কিছু বাদ দিলে মনে রাখবা যে ওই অংশটা থেকেই আসবে, তাই অবশ্যই পূর্ণাঙ্গ প্রস্তুতি নিবে। তো আমরা এখানে কি পড়ব, ব্যবসায়ের প্রকৃতি বা বৈশিষ্ট্য, ব্যবসায়ের আওতা পরিধি বা প্রকারভেদ এটি পড়বে, শিল্পের প্রকারভেদ পড়বে, প্রত্যেকটি প্রকারভেদ পড়বে এবং উদাহরণ সহ পড়বে, বাণিজ্যের প্রকারভেদ পড়বে, বাণিজ্য বা ব্যবসায়ের ক্ষেত্রে সৃষ্ট বাধা বা প্রতিবন্ধকতা সমূহ এবং তা দূরীকরণের উপায় পড়বে। অর্থাৎ বাণিজ্যের ক্ষেত্রে সৃষ্ট যে 5টি বা 6টি বাধা রয়েছে সেগুলো কি কি এবং সেগুলো কিভাবে দূর করা যায় সেগুলো পড়বে। ব্যবসায় বা বাণিজ্যের কার্যাবলী পড়বে, ব্যবসায় বা বাণিজ্যের গুরুত্ব পড়বে। তো এই হয়ে গেল আমাদের প্রথম অধ্যায়। এবার চলো আমরা দ্বিতীয় অধ্যায়ে চলে যাই। তো দ্বিতীয় অধ্যায়ে আসলে খুব বেশি কিছু নাই, এখানে মূল প্রশ্নই হচ্ছে একটা, তো সেটা পড়লেই কিন্তু আমরা পুরো অধ্যায়টি কভার করতে পারি। দ্বিতীয় অধ্যায় হচ্ছে ব্যবসায় পরিবেশ। তো এখানে জ্ঞানমূলক স্তরের জন্য তোমরা কি কি পড়বে, ব্যবসায় পরিবেশ কি, প্রাকৃতিক পরিবেশ কি, অর্থনৈতিক পরিবেশ কি, সামাজিক পরিবেশ কি, সাংস্কৃতিক পরিবেশ কি, ধর্মীয় পরিবেশ কি, রাজনৈতিক পরিবেশ কি, প্রযুক্তিগত পরিবেশ কি, আইনগত পরিবেশ কি, শ্রমশক্তি কোন পরিবেশের উপাদান। এই 10টি প্রশ্ন তোমরা জ্ঞানের স্তরের জন্য পড়বে। তো এই অধ্যায় থেকে তোমরা অনুধাবনের জন্য যে প্রশ্নগুলো পড়বে সেগুলো হচ্ছে, ব্যবসায় পরিবেশ কি ব্যাখ্যা করো, প্রাকৃতিক বা ভৌগোলিক পরিবেশ কি ব্যাখ্যা করো, ব্যবসায়ের উপর প্রাকৃতিক পরিবেশের প্রভাব কী রূপ ব্যাখ্যা করো, অর্থনৈতিক পরিবেশ গুরুত্বপূর্ণ কেন ব্যাখ্যা করো, ব্যবসায়িক মূল্যবোধ কোন পরিবেশের অন্তর্ভুক্ত, সাংস্কৃতিক পরিবেশ কি ব্যাখ্যা করো, প্রযুক্তিগত পরিবেশ দেশের উন্নয়নে অপরিহার্য কেন, ব্যবসায়ের আইনগত পরিবেশের গুরুত্ব ব্যাখ্যা করো। এবার আসো এই অধ্যায় থেকে আমরা প্রয়োগ ও উচ্চতর দক্ষতা স্তরে কি কি প্রশ্ন পড়ব। দেখো, ব্যবসায় পরিবেশের উপর প্রভাব বিস্তারকারী বিভিন্ন উপাদান সমূহ, আর বাংলাদেশে ব্যবসায় পরিবেশের সমস্যা ও সমাধানের উপায়। দেখো, ব্যবসায় পরিবেশ এই অধ্যায়ে কিন্তু মূল প্রশ্ন এইটাই যে ব্যবসায় পরিবেশের উপর 6টি উপাদান প্রভাব বিস্তার করে, সেই উপাদানগুলোর কিছু আবার বৈশিষ্ট্য বা প্রভাব বিস্তারকারী উপাদান রয়েছে, সেগুলোর সংজ্ঞা, সেগুলোর বৈশিষ্ট্য, সেগুলোর উদাহরণ, কোন দেশে কোন পরিবেশের কারণে কি ধরনের ব্যবসা গড়ে উঠেছে ইত্যাদি বিষয়বস্তুগুলো তোমাকে এখানে ভালো করে শিখতে হবে। পাশাপাশি আমাদের বাংলাদেশে বিভিন্ন ক্ষেত্রে ব্যবসায়ের কি কি সমস্যা রয়েছে, ব্যবসায়ের কোন উপাদানের জন্য কোন সমস্যা তৈরি হয়েছে এবং সেটা কিভাবে সমাধান করা যায়, এই 2টি টপিকস পড়লেই কিন্তু তোমরা এখান থেকে 1টি বা 2টি প্রশ্নের উত্তর করতে পারবে। তো যারা একটু কম পড়তে চাও তারা কিন্তু এই অধ্যায়টা খুব ভালো করে পড়তে পারো, খুঁটিনাটি সব বিষয়বস্তু সহ, তাহলে দেখা যাবে যে এই অধ্যায় থেকে তুমি সুন্দর করে উত্তর লিখতে পারছো। এবার আসো তৃতীয় অধ্যায়, এক মালিকানা ব্যবসায়। তো এক মালিকানা ব্যবসা হচ্ছে অত্যন্ত ছোট্ট একটা অধ্যায়। তো এখানে আমরা জ্ঞানমূলকের জন্য যে প্রশ্নগুলো পড়তে পারি সেগুলো হচ্ছে, এক মালিকানা ব্যবসায় কি, ট্রেড লাইসেন্স কি, মালিকের অসীম দায় কি, প্রত্যক্ষ সম্পর্ক কি, নমনীয়তা কি, অনিশ্চিত স্থায়িত্ব কি, দেউলিয়া কি। তো আমরা এই অধ্যায় থেকে জ্ঞানমূলকের জন্য এই প্রশ্নগুলো পড়ব। এর বাইরে আমি আসলে তেমন কোনো জ্ঞানমূলক প্রশ্ন দেখতেছি না। আর জ্ঞানমূলক প্রশ্ন কিন্তু যে কোনো জায়গা থেকেই হতে পারে, কি, কাকে, কেন, কোথায়, কিভাবে, কত সালে, তারপরে বা একটা লাইন উঠিয়ে দিয়ে সেটারও দিতে পারে যে একক মালিকানার ব্যবসা সংগঠনটিকে কোন ধরনের ব্যবসায় বলে, তখন তোমার উত্তর হবে এক মালিকানা ব্যবসায়। তোমরা জানো যে জ্ঞানমূলক প্রশ্নে এই ধরনের বিষয়গুলো আসে। তো এবার আসো অনুধাবন স্তরে এক মালিকানা ব্যবসায় এই অধ্যায় থেকে আমরা কি কি প্রশ্ন করব। এক মালিকানা ব্যবসায় কি ব্যাখ্যা করো, এক মালিকানা ব্যবসায়ের মালিকের অসীম দায় বলতে কি বুঝো, এক মালিকানা ব্যবসায় জনপ্রিয়তার কারণ ব্যাখ্যা করো, এক মালিকানা ব্যবসায় ক্ষুদ্রায়তনে গড়ে ওঠে কেন ব্যাখ্যা করো, পরিবর্তনশীল চাহিদার পণ্যের ক্ষেত্রে কোন ধরনের ব্যবসা সংগঠন উপযোগী ব্যাখ্যা করো, ট্রেড লাইসেন্স বলতে কি বুঝো ব্যাখ্যা করো, স্বল্প পুঁজির ব্যবসায় বলতে কি বুঝো, প্রত্যক্ষ সম্পর্কের সুবিধা ব্যাখ্যা করো।
তো আমরা এক মালিকানা ব্যবসার অনুধাবন স্তরে এই 8টি প্রশ্ন পড়ব। এবার আসো এক মালিকানা ব্যবসার প্রয়োগ ও উচ্চতর দক্ষতা স্তরে কি কি প্রশ্ন আছে আমরা দেখি। আমি প্রথমেই বলেছিলাম এটিও একটি ছোট অধ্যায়, এখানেও খুব বেশি টপিকস নেই বা বেশি বিষয়বস্তু নাই। তো এখানে আমরা যে প্রশ্নটি খুব গুরুত্ব সহকারে পড়ব সেটি হচ্ছে এক মালিকানা ব্যবসার বৈশিষ্ট্য। অর্থাৎ এক মালিকানা ব্যবসার যতগুলো বৈশিষ্ট্য আছে প্রত্যেকটি বৈশিষ্ট্য আমরা খুব ভালো করে বৈশিষ্ট্যের সংজ্ঞা বা বৈশিষ্ট্যের বিষয়বস্তু বা এর মূল কথাটা শিখব। তারপর এর সাথে এক মালিকানা ব্যবসার সুবিধা অসুবিধাগুলো শিখব, আর এক মালিকানা ব্যবসার উপযুক্ত ক্ষেত্রসমূহ শিখব। সুবিধা অসুবিধা শিখলে কিন্তু তোমার একটা এখানে প্রশ্ন আরেকটা আছে যে এক মালিকানা ব্যবসার জনপ্রিয়তার কারণ অথবা বৃহদায়তন ব্যবসার পাশাপাশি এক মালিকানা ব্যবসার টিকে থাকার কারণ, এই প্রশ্নটা কিন্তু সুবিধার মধ্যেই চলে আসে। তো সেক্ষেত্রে তোমরা সুবিধা অসুবিধা শিখলে এই প্রশ্নের উত্তর করতে পারবে। আবার অসুবিধা শিখলে যেমন এক মালিকানা ব্যবসায় ছাড়া পরবর্তীতে কেন অন্যান্য ব্যবসায়ের উৎপত্তি হয়েছে, কি কি অসুবিধা থাকার কারণে, বা এক মালিকানা ব্যবসায় কি কি সীমাবদ্ধতা থাকার কারণে। তো এই প্রশ্নটা কিন্তু তোমরা এখান থেকে 2-3টা প্রশ্নের উত্তর শেখা হয়ে যাবে এটা শিখলে। আর এক মালিকানা ব্যবসার উপযুক্ত ক্ষেত্রসমূহের মধ্যে কোন কোন ক্ষেত্রে এক মালিকানা ব্যবসায় গঠন করে সফল হওয়া যায় এই ক্ষেত্রগুলোর নাম শিখবে এবং প্রত্যেকটির উদাহরণ শিখবে। তোমাদের পাঠ্যপুস্তকে ক্ষেত্র এবং উদাহরণ সহ দেওয়া আছে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, যে এখানে ক্ষেত্রগুলো অনেকেই মনে রাখতে পারে না, যে কোন ধরনের স্বল্প পুঁজির ব্যবসায় কোনগুলো, পচনশীল পণ্যের ব্যবসায় কোনগুলো, এগুলো ভালো করে শিখে এগুলোর ক্ষেত্রে এক মালিকানা ব্যবসায় কেন গঠন করে লাভবান হওয়া যায় এগুলোর কারণগুলো সহ শিখে ফেলবে। এবার আসো চতুর্থ অধ্যায় অংশীদারি ব্যবসায়। তো অংশীদারি ব্যবসায় জ্ঞানমূলক প্রশ্ন এখানে আমি 14টি দিয়েছি। এটি একটি বড় অধ্যায়, এখানে কিন্তু পড়ার মতো অনেক কিছু আছে এবং অনেক খুঁটিনাটি বিষয়বস্তু আছে। আর তোমরা যদি এখান থেকে 2টি বা 3টি প্রশ্নের উত্তর করতে চাও তাহলে অবশ্যই পুরো অধ্যায়টি সম্পর্কে ভালোভাবে তোমাদেরকে জানতে হবে। তো জ্ঞানের জন্য এখানে কি কি আছে দেখো। অংশীদারি ব্যবসায় কি, সাধারণ অংশীদারি ব্যবসায় কি, ঐচ্ছিক অংশীদারি ব্যবসায় কি, ঘুমন্ত অংশীদারকে, কর্মী অংশীদার কাকে বলে, নামমাত্র অংশীদারকে, সীমাবদ্ধ অংশীদারকে, সাধারণ অংশীদারকে, আচরণ ও অনুমিত অংশীদার কাকে বলে, অংশীদারি কি, নাবালককে, চুক্তিবদ্ধ সম্পর্ক কি, অংশীদারি চুক্তিবদ্ধ কি, চুক্তিপত্র কি, অংশীদারি ব্যবসার মূল ভিত্তি কি। তারপরে আসতে পারে যেমন অংশীদারি ব্যবসার নিবন্ধন কীরূপ, নাবালক কি অংশীদারি ব্যবসার অংশীদার হতে পারে কিনা। তো এই ধরনের প্রশ্নগুলো কিন্তু আসতে পারে। তারপর অংশীদারি ব্যবসার সদস্য সংখ্যা সর্বনিম্ন কতজন, সর্বোচ্চ কতজন, ব্যাংকিং অংশীদারি ব্যবসায়ের ক্ষেত্রে সর্বনিম্ন সদস্য সংখ্যা কতজন বা সর্বোচ্চ কতজন। তো এই ধরনের প্রশ্নগুলো কিন্তু জ্ঞান অনুধাবনে আসতে পারে। তোমরা যখন একটা বিষয়বস্তু পড়বার সাথে কিন্তু রিলেটেড অনেক প্রশ্ন তোমাদের শেখা হয়ে যাবে। এটা যারা বুদ্ধিমান তারা কিন্তু নিজেরাই বুঝতে পারবে। এবার আসো অনুধাবনী স্তরে কি কি প্রশ্ন আছে আমরা একটু দেখি। অংশীদারি ব্যবসায় বলতে কি বুঝো ব্যাখ্যা করো। চুক্তি অংশীদারি ব্যবসার মূল ভিত্তি ব্যাখ্যা করো। পারস্পরিক প্রতিনিধিত্ব বলতে কি বুঝো। অংশীদারদের অসীম দায় বলতে কি বুঝো ব্যাখ্যা করো। অসীম দায়ের পরোক্ষ সুবিধা কি ব্যাখ্যা করো। সাধারণ অংশীদারি ব্যবসায় বলতে কি বুঝো ব্যাখ্যা করো। সীমাবদ্ধ অংশীদারি ব্যবসায় বলতে কি বুঝো। আপাত দৃষ্টিতে অংশীদার কাকে বলে ব্যাখ্যা করো। নাবালক অংশীদার হতে পারে কি ব্যাখ্যা করো। অংশীদারি ব্যবসায় নিবন্ধন কিরূপ ব্যাখ্যা করো। নিবন্ধিত অংশীদারি ব্যবসায়ের সুবিধা ব্যাখ্যা করো। অংশীদারি ব্যবসায়ের বিলোপ সাধন বলতে কি বুঝো। তো এই 12টি অনুধাবনমূলক প্রশ্ন আমি অংশীদারি ব্যবসায় এই অধ্যায় থেকে দিয়েছি। এছাড়াও অসংখ্য প্রশ্ন হতে পারে, ওই যে বললাম তোমরা বিভিন্ন বোর্ডে আসা বিগত সালের প্রশ্নগুলো সলিউশন করবে, পাশাপাশি যখন তোমরা প্রয়োগ উচ্চতর দক্ষতা স্তর পড়বে তখন কিন্তু আরও অনেক জ্ঞান এবং অনুধাবনমূলক স্তরের প্রশ্ন তোমরা শিখে ফেলবে। তো প্রয়োগ উচ্চতর দক্ষতা জন্য আমরা এখানে 7টি টপিকস সিলেক্ট করেছি। কি কি দেখো। অংশীদারি ব্যবসার বৈশিষ্ট্যসমূহ, অর্থাৎ পাঠ্যপুস্তকে যতগুলো বৈশিষ্ট্য রয়েছে প্রত্যেকটি বৈশিষ্ট্য শিখতে হবে, কোনোটি বাদ দেওয়া যাবে না। প্রত্যেকটি বৈশিষ্ট্যের বিষয়বস্তু বিশদভাবে শিখবে। তারপর অংশীদারি ব্যবসার সুবিধা অসুবিধা শিখবে, যে অংশীদারি ব্যবসা গঠন করলে কিভাবে লাভবান হওয়া যায়, কি কি সুবিধা রয়েছে, কি কি সীমাবদ্ধতা রয়েছে শিখবে। তারপরে অংশীদারি ব্যবসার প্রকারভেদ শিখবে, অর্থাৎ কয় ধরনের অংশীদারি ব্যবসা রয়েছে, সাধারণ অংশীদারি ব্যবসায়, নির্দিষ্ট অংশীদারি ব্যবসায়, সীমাবদ্ধ অংশীদারি ব্যবসায়, প্রত্যেকটি শিখবে সংজ্ঞাসহ বৈশিষ্ট্যসহ। তারপরে আছে অংশীদারদের প্রকারভেদ,
অনেকেই অংশীদারি ব্যবসায় আর অংশীদারের প্রকারভেদের মধ্যে পার্থক্যটা অনেক সময় বুঝে না। এটা হচ্ছে অংশীদারি ব্যবসায়ের প্রকারভেদ অর্থাৎ ব্যবসা সংগঠন, আর এটা হচ্ছে অংশীদার। একটা অংশীদারি ব্যবসায় বিভিন্ন ধরনের অংশীদার হতে পারে, সাধারণ অংশীদার হতে পারে, ঘুমন্ত অংশীদার হতে পারে, কর্মী অংশীদার হতে পারে। এগুলোর প্রত্যেকটির সংজ্ঞা এবং বৈশিষ্ট্য খুব ভালো করে শিখবে, একটার সাথে আরেকটার পার্থক্য শিখবে। কারণ হচ্ছে পরীক্ষায় কিন্তু মূল প্রশ্ন আসে এই অংশীদারদের প্রকারভেদ থেকে, যে উদ্দীপকে কোন ধরনের অংশীদার, সে কোন ধরনের অংশীদার। একজনের কথা বলে দিল যে সুমন অংশীদারি ব্যবসায় অংশীদার হিসাবে যোগদান করে সে ব্যবসায় পরিচালনায় অংশগ্রহণ করে এবং সে লাভ ক্ষতিতে অংশগ্রহণ করে, সে সিদ্ধান্ত গ্রহণে মতামত দেয়। তো এই ধরনের অংশীদার হচ্ছে সাধারণ অংশীদার। মুনাফার সময়ও সে মুনাফা পায়, মূলধনও সমানভাবে বিনিয়োগ করে। তো এই ধরনের যদি হয় যে এটা সে সুমন কোন ধরনের অংশীদার, তখন তুমি লিখবে যে সাধারণ অংশীদার। এরপরে সাধারণ অংশীদারের সংজ্ঞা দিবে আর উদ্দীপকের সাথে সাধারণ অংশীদারের কী কী মূল মানে তোমরা কী কী মিল খুঁজে পেয়েছো সেটা ব্যাখ্যা করবে। দেখবে যে তোমাদের প্রশ্নের সাইজও ঠিক হবে, পাশাপাশি উত্তরটা একদম 100% পারফেক্টও হবে। তো অংশীদারদের প্রকারভেদটা শিখবে। এখানে অনেক 8-9 ধরনের প্রকারভেদ আছে অংশীদারের, সেগুলোর প্রত্যেকটি সংজ্ঞা এবং বৈশিষ্ট্য সহ শিখে ফেলবে। একটার সাথে আরেকটার পার্থক্য কিভাবে আইডেন্টিফাই করতে হয় সেটাও শিখবে। তারপরে অংশীদারি ব্যবসায় নিবন্ধন না করার পরিণাম কি, অর্থাৎ নিবন্ধন কাকে বলে, নিবন্ধন কিভাবে করতে হয়, নিবন্ধন না করলে কি হয়, আর নিবন্ধন করলে কি কি সুবিধা পাওয়া যায়, এইখানে তোমরা এসে এই বিষয়বস্তুগুলো ভালো করে শিখবে। আমি এখানে টপিক্সের নাম লিখেছি বিদায় এই না যে নিবন্ধন না করার পরিণামটাই শুধু শিখে রেখে দিবে তা না। নিবন্ধন কি, নিবন্ধনের পদ্ধতি কি, নিবন্ধন করলে কি কি সুযোগ সুবিধা পাওয়া যাবে, নিবন্ধন না করলে কি কি অসুবিধা হবে, প্রত্যেকটি বিষয়বস্তু এখানে পড়তে হবে। তারপরে অংশীদারি ব্যবসার বিলোপ সাধনের পদ্ধতিগুলো পড়বে, এক মালিকানা ও অংশীদারি ব্যবসার মধ্যে পার্থক্য পড়বে। আর শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে আমি আরেকটু বলে নেই যে আমি কিন্তু এই অধ্যায়গুলোর উপরে অনেক কষ্ট করে কন্টেন্ট তৈরি করে তোমাদের ক্লাস নিয়েছি। তোমরা অবশ্যই ক্লাসগুলো দেখবে এবং সেখানে খুঁটিনাটি বিষয়বস্তুসমূহ আলোচনা করা আছে। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, তোমরা লাইক দিবে, কমেন্টস করবে, তাহলে কিন্তু আমি খুব খুশি হব এবং আমার যে কষ্টটা আমি মনে করব সেটি সার্থক হয়েছে। এবার আসো আমরা আমাদের পঞ্চম অধ্যায়ে চলে যাই, যৌথ মূলধনী ব্যবসায়। তো যৌথ মূলধনী ব্যবসায়ের আমরা জ্ঞানের স্তরের জন্য যে প্রশ্নগুলো ঠিক করেছি, এখানে 16টি প্রশ্ন দিয়েছি। যৌথ মূলধনী ব্যবসায় কি, কোম্পানির কৃত্রিম ব্যক্তিসত্তা কি, শেয়ার মূলধন কি, বিধিবদ্ধ কোম্পানি কি, সরকারি কোম্পানি কি, হোল্ডিং কোম্পানি কি, সাবসিডিয়ারি কোম্পানি কি, কোম্পানির নিবন্ধন কি, নিবন্ধনপত্র কি, স্মারকলিপি কি, পরিমেল নিয়মাবলী কি, বিবরণপত্র কি, ন্যূনতম চাঁদা কি, শেয়ার কি, বোনাস শেয়ার কি, ঋণপত্র কি। তো দেখো এই অধ্যায়টি কিন্তু একটি বড় অধ্যায় এবং এখানে পড়ার মতো অনেক কিছু আছে। তো তোমরা অবশ্যই এই অধ্যায় থেকে যদি খুঁটিনাটি সব বিষয় সহ পড়তে পারো তাহলে আমার মনে হয় 2টা প্রশ্নের উত্তর তো অবশ্যই করতে পারবে, পাশাপাশি 2-এর অধিক প্রশ্নের উত্তরও তোমরা করতে পারবে। তবে শর্ত কি, শর্ত একটাই, সেটা হচ্ছে কোনো কিছু বাদ দেওয়া যাবে না। যে অধ্যায় পড়বে অবশ্যই খুঁটিনাটি সব বিষয় সহ পড়তে হবে। তো এখানে অনুধাবনী স্তরে কি কি আছে, কোম্পানির কৃত্রিম ব্যক্তিসত্তা বলতে কি বুঝো ব্যাখ্যা করো, কোম্পানির চিরন্তন অস্তিত্ব বলতে কি বুঝো ব্যাখ্যা করো, কোম্পানির নামের শেষে লিমিটেড শব্দটি ব্যবহার করা হয় কেন, প্রাইভেট লিমিটেড কোম্পানি বলতে কি বুঝো ব্যাখ্যা করো, পাবলিক লিমিটেড কোম্পানি বলতে কি বোঝায় ব্যাখ্যা করো, কোনটিকে কোম্পানির জন্ম সনদ বলা হয় ব্যাখ্যা করো, কার্যারম্ভের অনুমতিপত্র বলতে কি বুঝো ব্যাখ্যা করো, পরিচালকদের যোগ্যতা সূচক শেয়ার কাকে বলে ব্যাখ্যা করো, বিবরণপত্রের বিকল্প বিবৃতি কেন প্রস্তুত করা হয় ব্যাখ্যা করো, সাধারণ শেয়ার বলতে কি বুঝো ব্যাখ্যা করো, অগ্রাধিকার শেয়ার কি ব্যাখ্যা করো, রাইট শেয়ার কখন ইস্যু করা হয় ব্যাখ্যা করো, বাইং হাউসের গুরুত্ব ব্যাখ্যা করো, আউটসোর্সিং বলতে কি বুঝো ব্যাখ্যা করো, মার্চেন্ডাইজিং ব্যবসায়ের উন্নয়নে গুরুত্বপূর্ণ কেন ব্যাখ্যা করো। তো এখানে 15টি অনুধাবনী স্তরের প্রশ্ন দিয়েছি। এছাড়াও তোমরা যখন প্রয়োগে উচ্চতর দক্ষতা পড়বে তখন আরও অনেক প্রশ্ন এর সাথে তোমাদের শেখা হয়ে যাবে, পাশাপাশি বিগত সালে আসা প্রশ্নগুলো অবশ্যই শিখবে। তো যৌথ মূলধনী ব্যবসায় থেকে আমি 7টি টপিকস সিলেক্ট করেছি প্রয়োগ এবং উচ্চতর দক্ষতার জন্য। অবশ্যই তোমরা প্রত্যেকটি টপিকস খুব ভালো করে ধরে ধরে পড়বে এবং শিখবে। কোম্পানি সংগঠনের বৈশিষ্ট্য, প্রতিটি বৈশিষ্ট্য শিখতে হবে, একটাও বাদ দেওয়া যাবে না। বৈশিষ্ট্যের মূল বিষয়বস্তু, সংজ্ঞা,
এবং বৈশিষ্ট্যটি শিখবে। কোম্পানি সংগঠনের শ্রেণীবিভাগ, কোম্পানিকে সাধারণত কয় ভাগে ভাগ করা হয়েছে, প্রত্যেকটি ভাগের সংজ্ঞা, বৈশিষ্ট্য, উদাহরণ যদি দেওয়া থাকে সেই উদাহরণ সহ শিখবে। প্রাইভেট লিমিটেড কোম্পানি ও পাবলিক লিমিটেড কোম্পানির পার্থক্য। তো যেহেতু কোম্পানি সংগঠনের শ্রেণীবিভাগের মধ্যে প্রাইভেট লিমিটেড ও পাবলিক লিমিটেড চলে এসেছে, সেই ক্ষেত্রে তোমরা এখানে পার্থক্যটি শিখবে। তুলনামূলক পার্থক্য আসে যে কোনটি ভালো, কোনটি গঠন করা উচিত ছিল, কোনটি গঠন করলে তিনি লাভবান হতে পারতেন, এই ধরনের উদ্দীপকের আলোকে প্রশ্নগুলো কিন্তু আসে। আর এই প্রাইভেট লিমিটেড পাবলিক লিমিটেড কিন্তু খুব মানে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, এখান থেকে কিন্তু প্রতি বছরই প্রায় প্রশ্ন আসে। আরেকটি হচ্ছে কোম্পানি গঠনের পদ্ধতি, কিভাবে কোম্পানি গঠন করা হয়েছে এর একটি ধারাবাহিক পদ্ধতি রয়েছে। এগুলোর উপর কিন্তু আমি অনেক সুন্দর করে ক্লাস নিয়েছি। তোমরা যদি ক্লাসগুলো দেখো, বারবার শুনো, আমার মনে হয় তোমরা খুব সুন্দর করে এগুলোর উত্তরও করতে পারবে। তো কোম্পানি গঠনের পদ্ধতি, তারপরে স্মারকলিপি ও পরিমেল নিয়মাবলীর ধারা বা বিষয়বস্তু, অর্থাৎ স্মারকলিপির ধারা, 6টি ধারা আছে, এই ধারাগুলো শিখবে। পরিমেল নিয়মাবলী বিষয়বস্তুগুলো শিখবে এবং এদের মধ্যে পার্থক্য পড়বে। কোম্পানির সংগঠনে গুরুত্ব পড়বে, কোম্পানির বিলোপ সাধনের পদ্ধতি পড়বে। এবার যেহেতু তোমাদের অধ্যায় কিন্তু 50% করে দিয়েছে, তো সেই ক্ষেত্রে তোমরা কিন্তু শেয়ার বা মূলধন বা কোম্পানির মূলধনের ধরন, মূলধনের উৎস, শেয়ার, এগুলো ডিবেঞ্চার, এগুলো কিন্তু একটু পড়তে পারো। তো আমি জ্ঞান অনুধাবনে দিয়েছি, তোমরা যখন পড়বে আমার ক্লাসটি যদি দেখো তাহলে কিন্তু তোমাদের হয়ে যাবে শেয়ার থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে বা ডিবেঞ্চার থেকে কি ধরনের প্রশ্ন হয়, খুঁটিনাটি আর কি কি প্রশ্ন হতে পারে, এগুলো তোমরা সেখান থেকেও ধারণা লাভ করতে পারবে। তারপর আসো ব্যবসায়ের নৈতিকতা ও সামাজিক দায়িত্ব, এটি আমাদের সর্বশেষ অধ্যায়। তোমাদের পাঠ্যপুস্তকেরও কিন্তু এটা একটা শেষ অধ্যায়, কারণ 12টা অধ্যায়ের মধ্যে 12 অধ্যায় হচ্ছে ব্যবসায়ের নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা। তো এটাও খুব বেশি বড় অধ্যায় না, ছোট্ট অধ্যায়, অল্প কিছু টপিকস রয়েছে এখানে। জ্ঞান অনুধাবন, জ্ঞানমূলক প্রশ্নের জন্য আমি 10টি এখানে প্রশ্ন দিয়েছি। মূল্যবোধ কি, নৈতিকতা কি, ব্যবসায় মূল্যবোধ কি, ব্যবসায় নৈতিকতা কি, সামাজিক দায়বদ্ধতা কি, CSR কি, পরিবেশ সংরক্ষণ কি, পরিবেশ দূষণ কি, শব্দ দূষণ কি, বণিক সমিতি কি। তো জ্ঞানের স্তরের জন্য তোমরা এই 10টি প্রশ্ন পড়বে। অনুধাবন স্তরের জন্য দেখো কি কি প্রশ্ন পড়তে পারো। ব্যবসায় মূল্যবোধ বলতে কি বুঝো ব্যাখ্যা করো। ব্যবসায় নৈতিকতা বলতে কি বুঝো ব্যাখ্যা করো। ব্যবসায় মূল্যবোধ ও নৈতিকতা পরস্পর সম্পর্কযুক্ত ব্যাখ্যা করো। ব্যবসায় নৈতিকতা ব্যবসায়ের উন্নয়নে অপরিহার্য কেন। ব্যবসায় সামাজিক দায়বদ্ধতা বলতে কি বুঝো ব্যাখ্যা করো। ব্যবসায়ের ক্রেতা ও ভোক্তার প্রতি সামাজিক দায়িত্বসমূহ ব্যাখ্যা করো। বায়ু কিভাবে দূষিত হয় ব্যাখ্যা করো। পরিবেশ সংরক্ষণে বণিক সমিতির ভূমিকা ব্যাখ্যা করো। তো এই অধ্যায় থেকে আমি 8টি অনুধাবনমূলক প্রশ্ন দিয়েছি। এবার চলো আমরা দেখি এই অধ্যায় থেকে আমরা কি কি প্রয়োগ এবং উচ্চতর দক্ষতা স্তরের প্রশ্ন শিখব। অনুধাবন স্তরে আরও 4টি প্রশ্ন আছে, আমার মনে ছিল না। তো অনুধাবন প্রশ্নে অনুধাবনমূলক স্তরে খাদ্য সংরক্ষণে রাসায়নিক ব্যবহারের কুফল ব্যাখ্যা করো। খাদ্যের উৎপাদন বৃদ্ধিতে রাসায়নিক ব্যবহারের কুফল ব্যাখ্যা করো। ক্ষতিকারক পলিথিন উৎপাদন ও ব্যবহারের কুফল ব্যাখ্যা করো। খাদ্য উৎপাদন ও সংরক্ষণে রাসায়নিক ব্যবহারে কি কি সতর্কতা অবলম্বন করা উচিত ব্যাখ্যা করো। তো আমরা এই 12টি অনুধাবন স্তরের প্রশ্ন শিখব। এবার আসো প্রয়োগ ও উচ্চতর দক্ষতার জন্য আমি 3টি টপিকস দিয়েছি এখানে মূল প্রশ্নই হচ্ছে এটা, ব্যবসায়ের সামাজিক দায়িত্ব, অর্থাৎ ব্যবসায়ী কি কি সামাজিক দায়িত্ব পালন করে, এটি হচ্ছে এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। এর পাশাপাশি রাসায়নিক ব্যবহারের ক্ষতিকর প্রভাব, অর্থাৎ রাসায়নিক কারণে সৃষ্ট বিভিন্ন পরিবেশের দূষণের প্রভাব। আমরা যে বায়ু দূষণ, পানি দূষণ, মাটি দূষণ বা শব্দ দূষণের কথা বলে থাকি, যে এই যে কলকারখানা বা ব্যবসায়িক কারণে কি কি দূষণ হতে পারে, এগুলোর প্রভাবগুলো পড়বে। পাশাপাশি খাদ্যের রাসায়নিক ব্যবহারের কুফল এবং প্রতিকারে করণীয় কি কি, এই প্রশ্নটি পড়বে। তাহলে তোমাদের এই অধ্যায় থেকে যে কোনো প্রশ্ন আসলে তোমরা উত্তর করতে পারবে। তো শিক্ষার্থীবৃন্দ, আমার মনে হয় তোমরা তোমাদের যে 2021 সালের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর যেই সংক্ষিপ্ত সিলেবাসটি দিয়েছে সেটি সম্পর্কে তোমরা ধারণা পেয়েছো, এবং এই অধ্যায়গুলো থেকে কি কি বিষয়বস্তু পড়তে হবে বা কোনগুলো খুব বেশি করে পড়তে হবে সেগুলো সম্পর্কে ধারণা পেয়েছো, এবং আমার মনে হয় তোমরা শতভাগ কমন পাবে এবং প্রত্যেকেই A+ নম্বর তুলতে পারবে, এই বিশ্বাস রেখে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি। আগামী ক্লাসে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।